বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা 2026-27 ব্যাচের শুভ উদ্বোধন উপলক্ষে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন সুকান্ত কুমার সরকার। ॐ जवाकुसुमो शङ्काशं काश्यपेयं महादुतिं धान्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्खोतुषाराभं क्षीरोदार्णवसम्भवं नमामि शशिनं भक्ता शम्भरमुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्गं नमाम्यहम् প্রিয়ঙ্গো কলিকা শ্যামং রূপেণা প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণবেদং নমামি শশিনা সুতম দেবতানাম ঋষিণাং চ গুরুং কনক সন্নিধম বন্ধভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম মুকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুনুং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালধুম শঙ্কাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতুং প্রণমাম্যহম ইতি কাশ্মুখদগীতং য পঠেত সুমমহে দিবাবা যদি বারাত্র শান্তি স্তস্যন সংশয়। সকলের জন্য শুভকামনা নিয়ে এবং ফেসবুকটার প্রতি প্রার্থনা রেখে আমরা যাত্রা করছি বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা 2026-27। এটি অবশ্য কোর্স অনুযায়ী, আমরা কোর্সের নাম অনুযায়ী যাব, সেটি আগামী ক্লাস থেকে আমরা কোর্সের নাম অনুযায়ী আমরা গমন করব। তো আজ উদ্বোধনী ক্লাসে আমরা রোল নাম্বারটা আগে একটু সেট করতে চাই। যারা ভর্তি কমপ্লিট করেছেন ইতিমধ্যে তাদের নিয়ে আমাদের যাত্রা শুরু হবে। সো ধরো চান্দি লেখো, এখানে স্যার হচ্ছে আমাদের তাইলে নামগুলো আছে। প্রকাশ রায়ের নামটা স্যার ঢুকাই দিয়েন স্যার। প্রকাশ রায় কি ঢুকানো হয়নি নাকি? প্রকাশ চন্দ্র রয়। হ্যাঁ, প্রকাশ প্রকাশ চন্দ্র চন্দ্র রয়েছে। রায়। নামটা এন্ট্রি করে তারপরে স্যার করে দেন স্যার। হুম হুম হুম। দাঁড়াও, আচ্ছা, হুম। স্যার আমার নামটা নাম আছে কি স্যার? আছে কিনা জানি কি না, নাম? যদি থেকে থাকে তাহলে ভালো, না কি থাকলে আছে স্যার, আপনি লাস্টে তো আগে। পড়বে। বিষ্ণু মহন্ত বাবু আছে লিস্টে? হ্যাঁ হ্যাঁ, স্যার, আছে তো আমি তো স্যার। বললাম তো। আচ্ছা, যদি থাকে তাহলে প্রথম আপনাদের অনুমতি সাপেক্ষে আমরা লটারি নিতে পারি কিনা এখানে নেব। নেন হ্যাঁ, স্যার। নেন নেন স্যার। প্রথম যিনি আসছেন ঝুমুর পাল। আমাদের প্রাথমিক ব্যাচেও লেডিস অ্যাস্ট্রোলজার আসছে, প্রথম নাম আসছে, আর 1 নাম্বার এখানেও তাই, ঝুমুর পাল। এবার 2 নাম্বারে তো বড় কাগজে হলে হয়, হৃদয় নন্দী, ভালো। শিবচন্দ্র নন্দী লিখতে হবে। আচ্ছা লেখো হৃদয় নন্দী, হ্যাঁ। 3 নাম্বার, রোল নাম্বার 3 হচ্ছে আওলাদ হোসেন, মোহাম্মদ আওলাদ হোসেন। রোল নাম্বার 4 আসছি স্যার। জে কে দেব স্যার, আপনি একটু খেয়াল করেন যে ভর্তি বাদে কারো নাম চলে আসে কিনা। কিশোরী মন্ডল, রোল নাম্বার 4 কিশোরী মন্ডল। প্রণাম স্যার। হ্যাঁ প্রণাম। রোল নাম্বার 5 হবে হচ্ছে পিয়াস চন্দ্র দে। রোল নাম্বার 6 হবে সুদীপ্ত সাহা। রোল নাম্বার 7 হবে প্রসেনজিৎ চক্রবর্তী, রোল নাম্বার 7। রোল নাম্বার 8 হবে, শনির নাম্বারটা পড়ে যাচ্ছিল, মোহাম্মদ আবুল হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন।
একেবারে মূল পেশার রোল নাম্বার। রোল নাম্বার 9 বিষ্ণু মহন্ত। রোল নাম্বার 10 হচ্ছে ইনি প্রকাশ চন্দ্র রায়, এই যে প্রকাশ চন্দ্র রায়। রোল নাম্বার 11 হচ্ছে হিমাংশু কুমার মিত্র। রোল নাম্বার 12 হচ্ছে পার্থ সারথী দে। রোল নাম্বার 13 রত্নবাহু বলরাম দাস। আমার সঙ্গে মিলে গেল, মানে আমার সব জায়গায় 13, 4, 22, 31 এগুলো আমার সাথে লাগানো থাকে, তো 13 পেলাম রত্নবাহু বলরাম দাস। এবার 14 হবে সুব্রত মল্লিক। আসলে বুদ্ধির নমস্কার সংমিশ্রণের স্যার। ভিতর রয়েছে। নমস্কার। 16 হচ্ছে বাবুল দেবনাথ। 16 রোল নাম্বার 16 বাবুল দেবনাথ কেতু। নমস্কার স্যার। হ্যাঁ 14 নমস্কার। পরে 15 হবে না স্যার, 15 হবে না। 15 ও বাবুল দেবনাথ 15, ও সরি 15 হচ্ছে বাবুল দেবনাথ। 15 হবে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। 16 হচ্ছে বিপ্লব কুমার মন্ডল। আমাদের বিপ্লব কে মন্ডল। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। রোল নাম্বার 17 হবে হচ্ছে চয়ন রায়। রোল নাম্বার 18 হবে হচ্ছে প্রদীপ মন্ডল। ইনি মনে হয় প্রদীপ কুমার মন্ডল, ওই উড়িষ্যা। প্রদীপ কুমার মন্ডল লেখো। প্রণাম গুরুজি। হ্যাঁ প্রণাম। কতবার 18, 19। রোল নাম্বার 19 হচ্ছে শ্যামা প্রসাদ চক্রবর্তী। রোল নাম্বার 20 হচ্ছে দুর্গা চক্রবর্তী। ত্রিপুরা মনে হচ্ছে সম্ভবত, দুর্গা চক্রবর্তী। রোল নাম্বার 21 হচ্ছে তনুশ্রী সরকার। তনুশ্রী সরকার নাকি, না তনুশ্রী হালদার? হালদার স্যার। হালদার তনুশ্রী হালদার। হালদার। এইবার হচ্ছে কত, 22 রোল নাম্বার 22 হচ্ছে সুকান্ত কুমার সরকার। রাহু স্যার। আমাদের দুইজন জাদুকর, একজন হচ্ছে কিশোরী মোহন মন্ডল আর একজন হচ্ছে সুকান্ত সরকার। এই দুইজনকে লাগবে কিন্তু আমাদের এবার জাদুর জন্য, প্রস্তুত থাকেন। এবার রোল নাম্বার 23 হচ্ছে তমাল চক্রবর্তী। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। রোল নাম্বার 24 হবে ওই শিমুল পাল। 24। রোল নাম্বার 25 হবে রথিন চক্রবর্তী। রথিন চক্রবর্তী। রোল নাম্বার 26 হবে মানস রায়। ও বাহ, 6 2 8। প্রণাম গুরুজি। মানস রায় রোল নাম্বার 26 হ্যাঁ গুরু। আছে। মানস রায় আছেন? প্রণাম গুরুজি, আমার জন্ম তারিখে 26 তারিখ। আবার তাহলে এটা মনে হয় আমি ইচ্ছাকৃত দিয়েছি নাকি? হ্যাঁ না 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 গুরুজি। দেখেন, জ্যোতিষশাস্ত্রে বাইরে যাওয়ার সুযোগ নেই, প্রত্যেকের এটা গবেষণা করেন রোল নাম্বারটা নিয়ে। রোল নাম্বার 27 হচ্ছে সঞ্জয় কুমার সরকার। সঞ্জয় প্রণাম কুমার গুরুজি। সরকার। হ্যাঁ প্রণাম। রোল নাম্বার 28 হচ্ছে সুব্রত মল্লিক। সুব্রত মল্লিক একবার আসলো যে? স্যার, আমি তো আসলাম হ্যাঁ 14 আসছে, নম্বরে 14 স্যার। আসছে, এটা বাদ। হ্যাঁ এবার 28। রোল নাম্বার 28 হচ্ছে প্রদীপ্ত প্রাপন বালা। প্রণাম গুরুজি। হ্যাঁ প্রণাম। রোল নাম্বার 29। এই 29 আমাদের শেষ জন মনে হচ্ছে, ঝুমা রানী চৌধুরী। রোল নাম্বার নমস্কার 29। তাহলে প্রথম আর শেষ হচ্ছে আমাদের মাতাজি। স্যার, আমি কিন্তু বাদ পড়ে গেছি স্যার। কি নাম? অর্পিতা ব্যানার্জি। তাহলে তো স্যার, আমার ওনার নাম 30। গ্রুপে নেই কেন? উনি তো গ্রুপে নেই। আচ্ছা লিখে দেবে স্যার। স্যার। 27-এর পরে ডাবল আসছে সুব্রত মল্লিক দাদা। আচ্ছা তাহলে এখানে 30 স্যার নাম্বার 6 দিয়ে নম্বর। দিলাম সবার আচ্ছা অনুমতি ক্রমে। 30 নাম্বার দিয়ে দিলাম তাহলে অর্পিতা ব্যানার্জি। স্যার, আমার আচ্ছা জন্ম 6 তারিখ। নম্বরটা কি দেওয়া হয়েছিল? হ্যাঁ 6 নম্বরটা কি দেওয়া হয়েছিল? 6 6 কারো নোট 6 করছেন সুদীপ্ত কেউ সাহা। 6 নাম্বার?
হ্যাঁ, সুদীপ্ত সাহা ছিল স্যার। হ্যাঁ আমি করছি সুদীপ্ত সাহা। চারে কে ছিল? একটা নামে খেলে লিখতে পারি নাই। চারে হচ্ছে কিশোরী কিশোরী মণ্ডল। কিশোরী এটা মণ্ডল। এখনই দিয়ে দিচ্ছে, গ্রুপে ছবি দিয়ে দিচ্ছি, দাও অল্প আচ্ছা, করে এই দিয়ে একটাই দিচ্ছি। স্যার লেখা বাকি ছিল, বাকি সব লেখা হয়েছে। দাও ওটা গ্রুপে দিয়ে দাও। আমার তো ভাগ্যাঙ্ক নম্বর 9 আর রোল নম্বর 9 পেলাম। তো আমরা 30 জন নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি, উচ্চতর ব্যাচ অর্থাৎ প্রফেশনাল কোর্স। তো এই প্রফেশনাল কোর্সের ব্যাপারে বিশেষ করে কি ধরনের রূপরেখা দিতে চান এই ব্যাপারে সর্বপ্রথম আমরা একটু শুনে আসব জেকে দেব স্যারের কাছে, যে কি ধরনের রূপরেখা হলে আমাদের এই ব্যাচের সবাই আনন্দিত যেমন হবে, শিখবে, বাস্তব জীবনের সাথে কাজে লাগাতে পারবে। এই ধরনের আপনার কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা নিয়ে প্রথম বক্তব্য রাখবেন জেকে দেব স্যার, স্যার। নমস্কার স্যার। হ্যাঁ আমি নমস্কার। বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির সম্মানীয় অধ্যক্ষ অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, গুরুজি ডক্টর কেসি পাল, সম্মানীয় মহাসচিব বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সম্মানীয় অধ্যক্ষ, আমি আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। সেই সাথে আমাদের যে শিক্ষার্থীবৃন্দ আছে যারা ইতিমধ্যে 30 জন শিক্ষার্থীবৃন্দ হয়ে গেছেন, তো সকল শিক্ষার্থীকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে। তো আমি হচ্ছে আমাদের এই বছর যে আইআরবিসির পরীক্ষা গেল, পরীক্ষায় প্রশ্নকর্তা হিসেবে থেকে যে জিনিসটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে ভাব বিচারের ক্ষেত্রে আমাদের যে শিক্ষার্থী আছে তাদের পদ্ধতিগত কিছু ত্রুটি আছে। তো পদ্ধতিগত ত্রুটি দূর করার জন্য স্যার আমাদেরকে ভাব বিচারটাকে আর একটু গুরুত্ব দিয়ে তাদেরকে দেখাতে হবে ভাব বিচার। তো ভাব বিচারের কিছু ক্লাস আমাদের লাগবে, সেটা 4 থেকে 5টা ক্লাস ভাব বিচারের হওয়া উচিত। 5টা ক্লাস যদি হয় 3 5 15 ঘন্টা, আমার ধারণা যে তারা হচ্ছে এই বিষয়টা শতভাগ আত্মস্থ করে নিতে পারবে। তারপর হচ্ছে স্যার দশা অন্তর্দশা একটা বিশাল বিষয়, কারণ ভাব বিচারে আমি যে রেজাল্টটা পাবো তখনই প্রশ্ন আসবে যে এই রেজাল্টটা কখন আমার জীবনে প্রতিফলিত হবে। এই বিচারটা দশা অন্তর্দশা, এই প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, তো এই সবগুলোকে আমি হচ্ছে 4টা ক্লাসে স্যার মানে এটার বাস্তবায়ন করতে আগ্রহী আর কি স্যার। তো সেক্ষেত্রে স্যার ভাব বিচারের জন্য 5টা আর দশা অন্তর্দশার জন্য 4টা ক্লাস রাখা উচিত মনে করছি আর কি স্যার। তারপরে স্যার দৃষ্টি বিচার যেটা আর কি স্যার, বাচ্চাদের যে দৃষ্টি বিচার, সেখানে শিশুকালে বাচ্চার হচ্ছে মৃত্যু হবে কিনা বা হচ্ছে তার মা বাবার মৃত্যু হবে কিনা, এখানে দৃষ্টি বিচারে শিশুর প্রতি দৃষ্টি এবং গণ্ড দোষ যেটা আর কি স্যার, এই দুইটা বিষয়ে 2টা ক্লাস রাখলে এনাফ হয়ে যায় স্যার। 2টা ক্লাসে এটা পরিপূর্ণ হয়ে যায়। আমি একটু মাঝে আপনার সাথে সাথে আমি একটু আলোচনা করে যাব আপনার প্রস্তাবের সাথে। ভাব স্যার। বিচারের ক্লাস সকল ক্লাসের সাথেই কিন্তু ভাব বিচার থাকবে, সকল ক্লাস, মানে ভাব বিচার ব্যতিরেকে তো কোনো ক্লাসই থাকবে না। তাহলে না স্যার, ভাব বিচারে এখানে স্যার সরাসরি স্যার আমি একটু বলছি স্যার, হ্যাঁ সকল এর মধ্যে যে ভাব বিচারটা থাকবে স্যার, এখানে তো স্যার আমরা তাদেরকে জিরো নলেজ ধরে ইয়ে করবো না স্যার। আমার বক্তব্য হচ্ছে স্যার তারা অনেক বেশি জানে, তারা হচ্ছে হুম, হুম। ডিপ্লোমা ঠিক করে আসছে, আমি তাদেরকে জিরো নলেজ ধরবো যে তারা ভাব বিচার পারেই না, ওইটা ধরে আমি শেখাবো 5টা ক্লাসে। আর যখন স্যার আমি প্রত্যেকটা আসে ভাব বিচার শেখাবো তখন আমি ধরে নেব তারা ডিপ্লোমা করে আসছে, তারা পারে এটা। তা আমি হচ্ছে স্যার তারা পারে না, কোনো কিছুই পারে না, নাথিং মানে নলেজ তাদের, ওইটা ধরে আমি 5টা ক্লাস নেব স্যার। আমি জাস্ট তাদেরকে পদ্ধতি শেখাবো, এই এই পদ্ধতিতে আমি শেখাই, এই আর পদ্ধতিতে 5টা আমাকে হলে বেশি হয়ে যাবে, এটা বলছি যে 5টা হলে প্রত্যেক ক্লাসেই তো বেশি থাকবে, ভাব বিচার 5টা হলে বেশি থাকবে, এখানে তাহলে ভাব বিচার 4টা করে একটু দিন, কমাতে হবে। 4টা করে দিন স্যার। আর দশা বিচারটাকে অবশ্যই আমরা দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মিলে এটা 3টা রেখে রাখতে পারি, তা না হলে আমরা 52 ক্লাসের মধ্যে শেষ করব কি করে? দশা অন্তর্দশার আচ্ছা মধ্যে 3টার বেশি রাখা যাবে না। রাখেন। এখানে আবার একটা কথা রয়েছে, দশা অন্তর্দশার মধ্যে 3টা ক্লাস রাখবো, আর একটা হচ্ছে অষ্টোত্তরীর জন্য একটা ক্লাস রাখতেই হবে, মানে অনেকে ওই রেখে দিন স্যার। অষ্টোত্তরী মতে যেহেতু পুষ্টি করবে, তো
সেই ক্ষেত্রে একটা ক্লাস ওখানে রাখার দরকার আছে। স্যার আমি আমাদের শিক্ষার্থীকে অনুরোধ করবো তারা 72-র মধ্যে যেন পুষ্টিটা করে আর কি স্যার, না যেহেতু করবে, আমরা কিন্তু আমাদের এই বিষয়ে 78টা একটু জানতে করতে হবে স্যার, হবে। হ্যাঁ হ্যাঁ, জানতে হবে জানতে স্যার। হবে। এখানে আমরা একটি রাখবো। এইবার বলেন আপনি আচ্ছা আর কি চাচ্ছেন? আপনার পরিকল্পনার পরে সবার কাছ থেকেও আমরা কিছু মতামত কিন্তু নিব, এখানে জরুরি জরুরি মতামত। হ্যাঁ স্যার, এখানে স্যার বাপ বিচারের নতুন জন্য নতুন আমার যা আমাদের সিলেবাসে আছে তার বাইরে নতুন কিছু। হ্যাঁ স্যার, দৃষ্টি বিচারের স্যার লেখছেন স্যার 2টা ক্লাস? হ্যাঁ হ্যাঁ, লিখছি। দৃষ্টি বিচার, আয়ু বিচার সহ মিলে 3টি লিখেছি। 3টে লেখছেন স্যার, ঠিক আছে স্যার। তারপরে স্যার আহ, ত্রিপতাকি চক্র যেটা স্যার, কেতুকুণ্ডলিনী গুরুকুণ্ডলিনী স্যার, এই একটা একটা স্যার এটার উপরে ক্লাস ওটা আছে করবেন তো, স্যার। আমাদের আগে আছে। হ্যাঁ, আর এবার স্যার হচ্ছে D16 যে চার্ট আছে স্যার, মানে 16টা যে হুম। চার্ট আছে, এই 16টা চার্টে 8টা ক্লাসে 16টা চার্ট বিচারের জন্য দেন স্যার। 4টে ক্লাসে হবে ওটা, 8টা ক্লাসে যেতে পারবো না, 4টা ক্লাসে ওইটা হবে। সে সিস্টেম আমি করে দেবো, ওটা সহজ আমি করে দেবো। দেন স্যার, কিন্তু স্যার নবাংশের জন্য আলাদা একটা ক্লাস রাখতে হবে স্যার, হ্যাঁ, শুধু নবাংশ থাকবে। নবাংশের জন্য। কারণ নবাংশ বিচারটা আলাদা একটা ক্লাসে না হলে স্যার এটা হবে না স্যার। আর হচ্ছে, আর নতুন কিছু যুক্ত করতে চান কিনা? নতুন স্যার একটা ক্লাসে ওই ইয়ে স্যার, ওই যে পুষ্টিতে তো তো এগুলো থাকে স্যার, ওই যে আহ, সূর্য কেনালাল চন্দ্র কেনালাল চক্রটা থাকে স্যার। তারা আমরা কেপির জন্য কিন্তু 2টা ক্লাস রাখবো, মিনিমাম 2টা থেকে 3টা। আচ্ছা স্যার। আর হচ্ছে বাস্তুর জন্য মিনিমাম 2টা থেকে 3টা, 3টা মানে বাস্তুর জন্য 3টা রাখবো। আর হচ্ছে মান্ডেন তো আছেই আমাদের, বাস্তুর জন্য 2টা ছিল, 3টাই ছিল, ওই 3টাই হয়ে যাবে ওর ভিতর। 4টা ছিল, বাস্তু ত্রুটি প্রতিকার বিষয়ক মিললে 4টি ছিল। 4টায় রাখুন তাইলে স্যার, হুম। যদি পেন্ডুলামের ব্যবহার দেখাতে হয় তাদেরকে। তারপরে আপনার হচ্ছে স্যার বাস্তু শক্তি চক্র এবং হচ্ছে ইয়ের ব্যবহার, যেহেতু স্যার আমাদের বিপ্লব কে মন্ডল না, আমাদের সব কিছু বের করে বাস্তু নিয়ে আসছে। শুদ্ধি টুদ্ধি দিয়েও শেখাতে হবে, যদি এটা সজ্জিত করব। আর নতুন কিছু বলবেন? আর নতুন স্যার নতুন কোনো কিছু? বিটিআরটা স্টার্ট করলে ভালো হতো মানডেদের স্যার। ক্লাস তো লাগবে স্যার, এটা তো হ্যাঁ, আপনার মান্ডেন তো লাইনে। অবশ্যই থাকবে। হ্যাঁ স্যার। ওটা তো থাকবে, ওটা তো আছেই। স্যার বলছি বলে বিটিআর যদি যুক্ত করতেন সিলেবাসে খুব ভালো হতো, মানে পার্ট টাইম রেগুলেশন যে আছে আর কি, যার জন্ম তারিখটা সঠিক জানা নেই আর কি, আর সেটা একটু ওটা সে এটা কৌশল আপনাদের দেব, ওই কৌশল না দিলে আপনারা আসলে আনন্দও পাবেন না, এটা আমি জানি। ওটা সেই অনুযায়ী সিলেবাস সজ্জিত হবে, এবার স্যার যে জন্ম তারিখ একটা না ক্লাস থাকলে স্যার কিভাবে বিচার তাদেরকে দিন করবে। স্যার, এটা আপনার কাছে আমারও অনুরোধ স্যার, একটা ক্লাস তাদেরকে দেন। এই যে জ্যোতিষ হচ্ছে, তারা যদি নিজেকে সেভ করতে না পারে, নিজেকে রক্ষা করতে না পারে, তাহলে যে অন্যকে কি করে রক্ষা করবে? ওটা কাজে স্যার থাকবে, তাদের দেওয়া বন্ধ, ওটা দেওয়া বন্ধ। প্রত্যেক ক্লাসে 15 মিনিট রাখবো আমি, এটা প্রত্যেক ক্লাসেই 15 মিনিট রাখবো। স্যার আমি স্যার একটা ইয়ে করছিলাম স্যার, যে কিভাবে জ্যোতিষের দেওয়া বন্ধন করবে শুদ্ধাচারিতা। স্যার, কিভাবে তারা দেওয়া বন্ধন করবে, কিভাবে নিজেকে সেভ করবে সমালোচনা থেকে, কিভাবে রক্ষা করে রাখবে, এই বিষয়াদি নিয়ে কোনো বিষয়ে তন্ত্র যুক্ত করে স্যার একটা ক্লাস দেন স্যার, এটা আপনি দেন স্যার। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার, একটা তন্ত্র মন্ত্র ক্লাস চাই স্যার। এটা একদম সঠিক কথা বলেছেন। এটা অন্যের উপর প্রয়োগ না করুক স্যার, তারা দেহবন্ধন। নিজেদেরকে জন্য সেভ করতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ এটাই জি এটাই স্যার, কারণ এক্সক্লুসিভ। চেম্বারে তো স্যার বহু মানে ক্যাটাগরির মানুষ আসে স্যার, তো নিজেকে যদি অ্যাস্ট্রোলজার হিসেবে সেভ না করতে পারে ঠিক তাহলে আছে, কি ঠিক করে? আছে, ওকে। অসংখ্য ধন্যবাদ। একবার উইলিংলি মতামতকে প্রদান করবেন যে আপনারা যেহেতু উম, আপনারা জ্যোতিষশাস্ত্রী এবং জ্যোতিষ সম্রাট উপাধিতে ভূষিত আছেন, আপনারা কি ধরনের নতুন কোনো কিছু যুক্ত করতে চান কিনা এর বাইরে। যেমন আমি সিলেবাসটা একটু স্যার পড়ে শোনাই আপনাদের জন্য, যেটা আগে রয়েছে। আগেরটিতে কিন্তু উদ্বোধনী ক্লাসে জ্যোতিষ উচ্চতর কোর্সের ভবিষ্যৎ পরিকল্পনা, জ্যোতিষিক প্রাসঙ্গিক আলোচনা। তো ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যেই কিন্তু আমাদের যে কে কি ক্লাস দরকার, সেটি কিন্তু আজকে আমাদের পরিকল্পনাটা নিতে হবে। আমাদের পতাকি দৃষ্টি বিচার আছে সিলেবাসে, সংখ্যা তত্ত্বের 1 থেকে 9 পর্যন্ত নিগূঢ় তত্ত্ব রয়েছে, কালপুরুষ অঙ্গ বিভাগ রয়েছে, হস্তরেখার সূক্ষ্ম বিচার রয়েছে। হস্তরেখার অন্তত 5টি ক্লাস দরকার, হস্তরেখা আসলে আপনারা খুব একটা ভালো শেখেন নিয়ে। তো হস্তরেখার জন্য ডিজিটালাইজেশনে আমাদের ন্যূনতম 5টি ক্লাস, খুব সুন্দর ক্লাস দরকার আমাদের, এবং ফুল 3 ঘন্টার 5টি ক্লাস দরকার পামেস্ট্রির উপরে। এটি আমি বিবেচনায় রাখবো।
উম তাছাড়া হচ্ছে এফিমেরিস থেকে লগ্ন স্ফুট নির্ণয়, এই জিনিসটার জন্য আমাদের মিনিমাম 2টা ক্লাস এখানে রাখার দরকার। 2টি ক্লাস না রাখলে ধরেন আমরা সরাসরি এখনো এফিমেরিস থেকে তারিখই বের করতে পারি না অনেকে। তো উম, এটি যদি না রাখা হয় তাহলে আমরা ডিগ্রি ইউনিটের ধারণা যদি না আসে, তো আমরা বাস্তুতেও হোঁচট খাবো, কেপিতেও হোঁচট খাবো, আবার মান্ডেলেও হোঁচট খাবো, সব জায়গায় হোঁচট খাবো। অর্থাৎ এটি আমাদের খুব সূক্ষ্মভাবে ধীর স্থির ভাবে এর জন্য 2টি ক্লাস বা 3টি ক্লাস আমাদের কিন্তু খুব দরকার। না হলে আমরা শুধু সফটওয়্যার নির্ভর হয়ে আমরা জীবনে এগোতে পারবো না। তাছাড়া ধরেন বাস্তুশাস্ত্রের সূত্রাবলী সহ প্রয়োগ কৌশল এগুলো থাকছে। শুভ দিনের নির্ঘণ্ট বা এগুলো নিয়ে যে 3টি ক্লাস আছে, 3টির জায়গায় আমরা 2টি নিয়ে যদি একটু নিজেরা পড়ে নেই, তাহলে আমাদের এখানে একটি কমানো যেতে পারে। অষ্টবর্গ, ভিন্নাষ্টক বর্গ, এই যে 2টি ক্লাস রয়েছে, এই 2টি তো লাগবেই, এবং ওর সঙ্গে ঋষ্টি আয়ু দিয়ে 3টি নিয়ে যেতে হবে। তো ওটি থাকবে। জটক বিচার অবশ্যই আমাদের দরকার আছে, নবাংশও দরকার আছে। যোগ নির্ণয়ের ক্লাসগুলো আমাদের দরকার নেই, প্রত্যেক ক্লাসে আমরা যোগ নির্ণয় করে যাব অলরেডি। কিন্তু এখানে যোগ নির্ণয় 4টি ক্লাস আছে, সেখানে আমরা 27টি যোগ, একটি ক্লাস যোগ নির্ণয় রেখে আমরা বাকি ক্লাসগুলোকে আমরা নিয়ে নিতে পারবো। এগুলো মিলে একটি রাখলে আর এটা পড়ে নেওয়া যাবে, মানে যেগুলো পড়ে নেওয়া যাবে আমরা ধরিয়ে দিলে সেগুলোতে আমরা একটু সময় কম দেব। তারপরে আছে করণ নির্ণয়, ওই করণও ওই যোগ করণ একটার ভিতরেই চলে যাবে। ওটি যদি আমরা সুপ্ত মস্তিষ্কে 2টি ক্লাস করি, এখানে যেহেতু আমাদের আছে 4, 5, 6টা ক্লাসকে আমরা 2টি ক্লাসে করি, তাহলে আমরা আহ, পেরে যাব ওখানে। তারপর তিথি নির্ণয়, এটি একটি ক্লাস ফুল লাগবে তিথি নির্ণয়ের ক্ষেত্রে। তিথির দোষ ত্রুটি, যেহেতু সকল শুভ কাজে আমাদের তিথি প্রয়োজন, সকল কাজে তিথি প্রয়োজন, সেহেতু এখানে 2টি ক্লাস, এখানে আর মাইনাস করার জায়গা নেই। তাছাড়া নক্ষত্র বিচার মানে কেপি, ওটা আমরা কেপিতে নিয়ে যাব। নিয়ে যেয়ে নক্ষত্রের একটি ক্লাস রেখে বাকি 2টিকে নিয়ে যাব কেপির মধ্যে নিয়ে পূর্ণ করব। সামুদ্রিক শাস্ত্র নিয়ে অবশ্যই 2টি ক্লাস থাকার দরকার, আমরা এখানে 2টি ক্লাসই রাখবো। চিকিৎসা জ্যোতিষ সেই অনুযায়ী রাখবো। তাছাড়া ওই জাতচক্র, ডিম্বচক্র, এটি ওই একটিকে নিয়ে যেতে চাই। তারপরে এই ষোড়শ বর্গ, এই যে এটি 3টি ক্লাসের বেশি আমাদের লাগবে না, 3টে ক্লাসেই আমরা সহজ একটা পদ্ধতি আমি দিব। সেই পদ্ধতি আপনারা অনুসরণ করলে আশা করি পারবেন। তা নাহলে আমাদের মেইন হচ্ছে যে শুধু সিলেবাস নিয়ে বসে থাকলে তো আর হবে না, যে আমরা এত আইটেম শিখেছি, আসলে আইটেম শিখে যদি প্রয়োগ না করতে পারি তাহলে সেটি শিখে লাভ কি? এইভাবে আমি সজ্জিত করে আপনাদের এই সপ্তাহের মধ্যে সিলেবাস আমরা দিয়ে দেব। এছাড়া আপনারা কি ধরনের মতামত দিতে চান, যে আপনারা স্যার আর কি শিখতে চান? স্যার এছাড়া একটা ইয়ে ছিল স্যার, গতবার বলছিলাম আমরা স্যার, যে ফিনান্স অ্যাস্ট্রোলজি স্যার, বিনিয়োগ কৌশল বর্তমান সময়ে স্যার খুব কৌশলগত জরুরি। যত রকমের শিক্ষা রয়েছে সে সকল শিক্ষা থাকবে। কৌশলগত যত রকমের শিক্ষা রয়েছে প্রত্যেক ক্লাসেই বলে দেওয়া হবে, প্রত্যেক ক্লাসে ঠিক আছে। কৌশলগত যত ক্লাস থাকবে বিষয়। ওই যে বললাম যে জ্যোতিষের নিজেকে ঠেকানোর কৌশল, এটা সব ক্লাসে থাকবে, এটা লেখার কোনো দরকার নেই, এটা আমার পরিকল্পনার মধ্যে আছে। আর কে বলবেন এর বাইরে? বলেন একটু। স্যার আমরা গুরুজি যেহেতু স্যার, এগিয়ে যাচ্ছি তো মেডিকেল অ্যাস্ট্রোলজির উপর কি দু একটা ক্লাস রাখা যায় স্যার? আছে আছে আছে, রাখা আছে, রাখা আছে। স্যার বলছি বলে আমরা যেহেতু প্রফেশনে যাচ্ছি, তো আমরা চাচ্ছি যে আমরা এই শিক্ষাটা শেখার পর চেম্বার কি করে করবো আর কি, মানে চেম্বারে সামনাসামনি ক্লায়েন্টের ওটাই সঙ্গে তো কি করে ডিল কৌশলগত করবো। নিজেকে রক্ষা করার, এগুলো তো থাকবেই, ওগুলো থাকছে। আমি তো বললাম যে আপনাদের আগে যদি আমি মুখ না ফুটাতে পারি তাহলে কিভাবে হবে? চেম্বার প্র্যাকটিস মানেই তো এটাই তো প্র্যাকটিস। আর স্যার হস্তরেখা যখন আপনি শেখাবেন তখন আপনার কাছে অনুরোধ, ইউটিউবে আপনি যেভাবে সুন্দরভাবে এক একটি পয়েন্ট ধরে ধরে শেখান, এই জায়গায় থাকলে এটা হবে, এই থাকলে এই ফল হবে, এইভাবে আপনাকে একটু শিক্ষা দেওয়ার আমার ইচ্ছা আছে, মানে এইভাবে শেখালে পরে একটু ভালো শেখা যায় আর কি। ওটা মানে বলেছি যেভাবে কিন্তু এতদিন যে শেখানো ডিজিটাল হতো না। পদ্ধতিতে আমরা ওইভাবে শেখানোর চেষ্টা করব, এটা কিন্তু বলেছি। নতুন কিছু বলতে পারবেন কিনা? আহ, এই মুহূর্তে মাথায় তো আসছে না স্যার। গুরুজি, হুম। আমি আমি বলেছিলাম কি যে আমাদের এর মধ্যে কি যে সামুদ্রিক শাস্ত্র ব্যাপারে কি আয়ত্ত করা যাবে না? হ্যাঁ, সামাজিক শাস্ত্র তো থাকছেই থাকছেই থাকছেই। কেননা ওটা নিয়ে বিবাহে অনেক ক্ষেত্র দেখা যায়।
বাবা হিমাংশুদা মিউট করেন, নিঃশ্বাসের জন্য শব্দ আসছে। হিমাংশুদা, গুরুজি প্রণাম। গুরুজি হ্যাঁ, প্রণাম, বলুন। গুরুজি জ্যোতিষীয় জীবনাচরণের উপর কি কোনো ক্লাস রাখা যায়? যে আমার কিসের লাইফ উপর? স্টাইল চেঞ্জেস উপর যে রেমেডি গুলো দেওয়া হয়, লাইফ স্টাইল ওইটাই তো চেঞ্জেস উপর যে কৌশলগত, রেমেডি গুলো। ওটাই হচ্ছে কৌশলগত ক্লাস। আমাদের কাছে আচ্ছা প্রতিনিয়ত একটি প্রশ্ন আসে, কি প্রশ্ন? জ্যোতিষ নিজে প্রতিষ্ঠিত হয়েছে কিনা, না হলে সে অপরকে প্রতিষ্ঠিত করবে কিভাবে? এটিই তো কৌশলগত ক্লাস। তার মানে আপনার ওই প্রশ্ন ওই ক্লাসেই চলে যাবে। প্রত্যেকটা ক্লাসে এরকম জীবনাচরণের উপর। 15-20 মিনিটের আলোচনা থাকবে। এটা প্রত্যেক ক্লাসের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত থাকবে। আমি প্রদীপ্ত গুরুজি বাবুকে আরেকটা বলি বিষয়। যে হ্যাঁ কার্মিক বলুন। রেমেডি, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমরা যেটা কার্মিক রেমেডি বলি, এটাই তো। হ্যাঁ স্যার, হ্যাঁ, দেখবেন যে জীবনাচরণের পরিবর্তন। হ্যাঁ, ওইটা স্যার কিন্তু বলছেন যে ওইটা ক্লাসের শেষেই মোটামুটি এইসব বিষয়ে আপনার ওই কিছু টপিকস থাকবে, ছোটখাটো প্রশ্নের উত্তর, কিভাবে এইটা কিছু কিছু রেমেডি, এইভাবে দেখবেন ক্লাসের আলোচনা ফাঁকে ফাঁকে এগুলা চলে আসবে। স্যার তো আমি আপনি কোর্স কারিকুলামের একটা স্টাইলের ব্যাপারে একটু আহ, দুটো কথা বলতে চাচ্ছি। তার মধ্যে একটা হ্যাঁ, অলরেডি গুরুজির সাথে আমি শেয়ার করেছিলাম। গুরুজি অ্যাপ্রুভ করেছেন। আমি আপনাকে একটু বিস্তারিতভাবে বলি। একটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট সিস্টেম। অ্যাসাইনমেন্ট এমনিতে তো আমরা অ্যাসাইনমেন্ট হলে আমাদের যে লেখাগুলো সেখান থেকে আসবে, সেখান থেকে বাছাইকৃত লেখা আমাদের ম্যাগাজিনে আমরা সম্পৃক্ত করতে পারবো। তো আমরা সেমিস্টার ওয়াইজ ভাগ করে বা অ্যাসাইনমেন্টের সুবিধাটা আমরা রাখতে পারি, অ্যাসাইনমেন্ট নেওয়ার বিষয়টা রাখতে পারি, এই একটা। আরেকটা বিষয় হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন। তাহলে জড়তাগুলো কাটবে আলাদা আলাদা বিষয়ের উপরে। আমাদের কয়েকটা ক্লাস পর পর যদি ভিডিও প্রেজেন্টেশন থাকে, সেগুলো দিয়ে আমাদের ওয়েবসাইটে সমৃদ্ধ করা সম্ভব হবে। হ্যাঁ, আপনি যেটা আহ, বলতেছেন এটা খুবই চমৎকার মানে সংযোজন আমি বলবো। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেটা আমরা করতে পারতেছি, অ্যাসাইনমেন্ট করা যাবে, কিন্তু এখানে ভিডিও প্রেজেন্টেশন সবাই করতে পারবে কিনা তার জন্য আরো এক্সপার্ট প্রয়োজন। এটা কিন্তু আপনি যে লেভেলের বলতেছেন সেটা ভার্সিটি লেভেলের, বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষা। অ্যাসাইনমেন্ট যেটা যেমন একটা যেটা প্রবন্ধ প্রতিযোগিতার মধ্যে কিন্তু চলে আসতেছে, আমরা যেটাকে প্রতিযোগিতা নিয়ে আসছি এটা তো একটা অ্যাসাইনমেন্টই, সেটাও একটা অ্যাসাইনমেন্টই। একটা টপিক দেওয়া হবে, সেটার উপর আপনাকে একটা প্রবন্ধ লিখতে হবে, একটা মানে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। সেটা আপনাদের সব ভাবভঙ্গি আপনি এখানে সংযোজন করবেন। তো এটা গুরুজির কাছে যেহেতু আপনি তুলছেন, গুরুজি নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন। আর ভিডিও প্রেজেন্টেশন যেটা, সেটার জন্য আরো এক্সপার্টনেস এর দরকার আছে। ভিডিও তৈরি করা, স্লাইড তৈরি করা, সেই স্লাইড অনুযায়ী প্রেজেন্টেশন করা, সেটা আম, সময়েরও প্রয়োজন। সেটা সবাই পারবে কিনা আমার কাছে মনে হচ্ছে যে আহ, একটু সন্দিহান আর কি আমি তার জন্য। একটু প্রযুক্তি না যেমন স্যার, এটা পুরোপুরি সন্দিহান। একটু না স্যার, না, এটা ওই পুরোপুরি ব্যাপারে কিন্তু সন্দিহান। আমিও একটু মাঝখানে আলাপ করে যাই। ওই ব্যাপারটিকে আমরা হ্যাঁ, ক্লাসের ভিতর সংযুক্ত না করে ওটা তো আমরা টক শোর ভিতরে সংযুক্ত করেছি। সেই হ্যাঁ, টক হ্যাঁ, শোতে আপনারা অংশগ্রহণ করেন, হ্যাঁ, ওটি করে হ্যাঁ, আমাদের দিয়ে ব্যবহার করে নেন। ওখানে মুখ ফুটিয়ে হ্যাঁ। দেব আমরা। ওখানে আসেন, অ্যাসাইনমেন্ট ধারাবাহিকভাবে অ্যাসাইনমেন্ট আসেন। অ্যাসাইনমেন্ট যেটা আছে, যেটা হোমওয়ার্ক, সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। হোমওয়ার্কটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিলে স্যার হোমওয়ার্কও ক্লাস হলো। নোট তৈরি স্যার ক্লাস নোট তৈরি করাটাও স্যার এক ধরনের অ্যাসাইনমেন্ট স্যার। হ্যাঁ, একদম ক্লাস নোটটা অ্যাসাইনমেন্ট। কত সুন্দর করে তৈরি করা যায় স্যার এটা। প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে, খাতা কলম ব্যতি রেখে ক্লাস করা যাবে না। যেমন বিষ্ণু মহন্ত বাবু অনেক কিছু জানেন, এই জন্য খাতা কলম নিয়ে বসেন না। খাতা কলম ছাড়া আর ক্লাস করা যাবে না। আমরা এর ব্যর্থতা উপলব্ধি করেছি। এরপরে খাতা কলম লাগবেই, যে ক্লাসেই আপনারা, যে কয়টা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে খাতা কলম লাগবে। এ না করে আর আর ক্লাস করার সুযোগ নেই। যেমন এখানে আরেকটা বিষয় আমি বলি, আসলে উচ্চতর বেস বা আমরা বলি উচ্চতর বেস, আমরা এখানে কিন্তু এখন বলতে গেলে সবাই প্রফেশনাল স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এই আয়োজনটা প্রফেশনালি। সেখানে প্রফেশনালিজমের জন্য আমাদের যা যা প্রয়োজন সে সবকিছুর একটা কম্প্যাক্ট বিষয় হ্যাঁ, এখানে নীরজ থাকার স্যার, আপনি কথা। একটা রূপরেখা দিয়ে দেন। আপনি একটা রূপরেখা, তাহলে হ্যাঁ, একটা রূপরেখামূলক আলোচনা দেন। না আমি বলি, হ্যাঁ বলতেছি স্যার, যেহেতু প্রফেশনালিজমের জন্য আমাদের যে কম্প্যাক্ট ডিজাইন দরকার, যেমন আমাদের এই জয়ন্ত স্যার বলছেন
তার পেশাগত জীবনে উনি নিজেকে কিভাবে সেভ করবেন, অবশ্যই সেভ করা দরকার আছে। প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার কিন্তু কোনো না কোনো ভাবে শারীরিক পীড়ায় ভোগেন। তো এইভাবে কি কি বিষয় আমাদের প্রয়োজন সেটা মোটামুটি অনেকটা চলে আসছে। আরো কিছু বিষয় এর সাথে সংযুক্ত হওয়া দরকার, যেমন স্যার গাণিতিক অ্যাস্ট্রোলজিটা, গাণিতিক বিষয়গুলো আগে থেকে যদি ঘোষণা দেওয়া থাকে যে অমুক দিন গাণিতিক ক্লাসটাই হবে, তার জন্য গাণিতিক কিন্তু একটা প্রিপারেশনের প্রয়োজন হয়। যার কারণে বিগত উচ্চতর ক্লাসগুলোতে আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, আমরা তাৎক্ষণিকভাবে গাণিতিক ক্যালকুলেশন গুলো না করতে পেরে। পরবর্তীতে অনেকে মিলাইছেন আবার ভুলে গেছেন, মিলাইছেন আবার ভুলে গেছেন। না গাণিতিক স্যার, ক্লাস একটা একদম প্রথমে থাকবে, এটা গাণিতিক অংশ একেবারে প্রথমে থাকবে। হুম, সেই বিষয়টা আগে থেকে স্যার যদি একটু নোটিস করা যায় যে অমুক দিন ক্লাসটা না হবে। সিলেবাস দিয়ে দিলেই তো ওনারা বুঝতে পারবেন যে সিলেবাসে আমাদের কি রয়েছে। সিলেবাস স্যার আমরা বিগত বছরের সিলেবাস তো সবসময় সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো আমরা ডিজাইন করতে পারি নাই বা প্রেজেন্ট করতে পারি নাই। এবার পারবো। এটা বিগত বছরগুলোতে আমাদের কিন্তু এটা এবার আমাদের পারতে হবে, না পারলে তো ইনরা মেনে নেবেন না। আমি চাই যে ইনরা মেনে না নিক, এই জন্য আমাদের পারতেই হবে, আমরা পারবো না বললে হবে না। সংখ্যা তত্ত্বের উপর কি একটা সংখ্যা তত্ত্বের হ্যাঁ যে থাকছে, থাকছে সংখ্যা তত্ত্বের উপরে থাকছে। নতুন কিছু আপনারা চান কিনা? আমার নেটওয়ার্ক আজকে খুব বেশি যন্ত্রণা করতেছে, এই জন্য বারবার আউট হয়ে যাচ্ছে। আমি মাঝখানে কি বলছিলাম এর ভিতরে আলোচনা চলছে। স্যার যে ঝড় বৃষ্টি তো প্রচুর স্যার, হ্যাঁ ঝড় আমাদের এখানে বৃষ্টি প্রচুর প্রচুর বাতাস প্রচুর। আসতেছে। আর আপনাদের ওখানে আচ্ছা তো যে অবস্থা দেখলাম প্রচুর বৃষ্টি ঝড়, গাণিতিক এই জন্য বিষয়টা, গাণিতিক বিষয়টাতে এক্সপার্ট হতে হবে। আপনারা ফেসবুক লক্ষ্য করেন কিনা খেয়াল করবেন, বর্তমানে আমাদের মানুষবাবু একটা পোস্ট করছেন। মানুষবাবু আছেন না? মানুষবাবু, প্রণাম স্যার। হ্যাঁ আপনি একটা পোস্ট করছেন, আপনার পোস্টের পাশে একজন একটা কমেন্টস করছে, আমি কিন্তু সেটা দেখছি। আপনার পোস্টের পাশে মানে আপনি গুরুজির আমাদের উদ্বোধনী ক্লাসটা আপনি শেয়ার করছেন, সেখানে একজন একটা কমেন্টস করছে। কমেন্টসটা আপনি জি স্যার। পড়ছেন? হ্যাঁ জি স্যার, ওনার সাথে আমি কথা বলছি। সে কি বলছে? স্যার এই বিষয়টা এখন না, আমি না এখানে উপস্থাপনা করি। যাই হোক, আমি বলবো আচ্ছা আপনাকে হ্যাঁ, পার্সোনাল। আচ্ছা আমাকে পার্সোনাল বলবেন, কেন বলবেন? তার আপনার একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু বলছি যে মানুষকে বিভিন্ন ভাবে জাজ করা যায়। তার পোস্টের শেষে, তার কমেন্টস এর শেষে প্রশ্নবোধক চিহ্ন কয়টা ছিল? 4-5টা, হ্যাঁ 4-5টা ওইটা স্যার প্রশ্নবোধক চিহ্ন। আপনি খেয়াল করেন না, কিন্তু হ্যাঁ আমি নোটিস করছি এটা 4-5টা হ্যাঁ হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন ছিল। হ্যাঁ। এই প্রশ্নবোধক চিহ্ন কি, এই প্রশ্নবোধক চিহ্ন কি প্রমাণ করে? চ্যালেঞ্জ প্রমাণ করে। আর একটু বলেন তাহলে, ওই চ্যালেঞ্জ আমরা ওটা একটু নোট করার দরকার তো আমাদের। চ্যালেঞ্জ প্রমাণ করে হ্যাঁ মানে জি স্যার, জি তার স্যার। হ্যাঁ, এই প্রশ্নবোধক চিহ্ন মানে আমি আপনাকে আহ্বান করতেছি, আপনি আসুন। সে কি বলছে? সে লিখছে যে আমি এখানে জ্যোতিষ শিখতে চাই। এর আগে এটা জয়ন্ত স্যারের সাথে আমি পার্সোনালি আলাপ করেছি এই জ্যোতিষীর ব্যাপারে। আহ, জি বিভিন্ন স্যার। অনেকে হয়তো দেখে থাকবেন। উনি কিন্তু এখানে বাংলাদেশের অ্যাস্ট্রোলজারদের বিষয়ে উনি অনেক কনসার্ন এবং বাংলাদেশের অ্যাস্ট্রোলজার হিট করার চেষ্টা করতেছেন বিভিন্ন ভাবে। এই জন্য আমাদের গাণিতিকভাবে প্রিপেয়ার্ড হতে হবে। হ্যাঁ স্যার, আজকে তো আমার সাথে এটা হয়েছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার সাথে আমি রাত্রে কথা বলবো, আপনার সাথে কি কথা হয়েছে। তো আমি বলবো। গাণিতিক, হ্যাঁ আমাদেরকে গাণিতিক ভাবে প্রিপেয়ার্ড হইতে হবে হ্যাঁ স্যার। জি স্যার, আমি অবশ্যই। হ্যাঁ এর জন্য কারণ জয়ন্ত স্যার বা আমার এই গুরুজি যেসব টপিক্স এর কথা বললেন, অনেক কিছু আসবে আলোচনা ক্রমে, কিন্তু সুরজ বর্গটা খুবই এখানে আমি একবার কথা বলতে সূক্ষ্মভাবে আমাদের বোঝা দরকার। হ্যাঁ বলুন স্যার, মানুষবাবু। এখানে আমি কথা বলতে চাচ্ছি যে আমার বিষয়টাকে আপনারা কিভাবে নেবেন আমি জানি না, তবে আমি ছোট মানুষ, ভুল করে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমাদের বিগত বছরে যা হয়েছে হয়েছে। তো আমরা এখন আজ থেকে নতুন উচ্চতর ব্যাচ শুরু করতে যাচ্ছি বা করেছি। তো আমরা যেন একে অপরের সাথে যোগাযোগটা রাখতে পারি, এবং মানে শিকার তো কোনো শেষ নেই। এবং বা আমি
মনে করেন আমি পাচ্ছি না এই বিষয়টা, বা যেন আপনাদের সাথে কিছু আমি সহযোগিতা পাই। এখন যদি মানে মনে করেন নিজেকে এখন যদি আমি জানি আমি এটা অপরের সাথে শেয়ার করবো না, তাহলে এটা মানে অন্য একটা ভাবমুক্তির বিষয় হয়ে এসে যায়। তো যাই হোক, আহ, আচ্ছা, এখানে আহ, যদিও বলা উচিত না, কিন্তু একটা প্রেক্ষাপটের ভিত্তিতে বলাটা আমি বলছি। মানসবাবু তো একটা পোস্ট করছিল যে কোনো একটা জায়গায়। যাই হোক, এটা একটা সংশোধন হয়েছে, কিন্তু না আমি স্যার এই মানসবাবুকে বিষয়টা প্রশ্ন করতে চাই। এক এটা মিনিট, না, আমি মানসবাবুকে, আমি আপনি বলি সময় স্যার। কমাবেন না, আমার প্রশ্নটা শুনুন আগে। আপনাকে আমি প্রশ্ন করতে চাই। আচ্ছা আপনি আচ্ছা ক্লাসে, আপনাকে নিরুজ স্যার বলছে 3 বার যে আপনি ভিডিও অন করুন। আমি আপনাকে বললাম 4 বার, আপনি কোনো আনসার করলেন না, ভিডিও অনও করলেন না। পরবর্তীতে আপনি হচ্ছে একদম স্রেফ জানাই দিলেন যে আপনি ভিডিও অন করতে পারবেন না। এটা মানে আমি স্যারকে বলছি যে এই মানসবাবু তো আমাকে শিক্ষক হিসেবে মানে না। যদি শিক্ষক হিসেবে আপনি আমার প্রতি মান্যতা থাকতো, তাহলে আপনি এইভাবে স্রেফ বলে দিতে পারতেন না মুখের উপরে। তো আপনি যেরকম কষ্ট পাইছেন ওই প্রসেনজিতের একটা ছবি পোস্টিং নিয়ে, আমিও কিন্তু কষ্ট পাইছিলাম আপনার এই আচরণ। তো নিজের আচরণও সংশোধন করেন, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমি ছোট মানুষ। সবাই ছোট সবাইকে সংশোধন করে আমরা নতুন রূপে যাত্রা শুরু করছি। এই সিলেবাস ব্যাপারে আমাদের ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, কিশোরী মন্ডল বা আমাদের বিপ্লব কে মন্ডল বিশেষ করে বেশি গবেষণা করছেন বর্তমান যুগে। আপনারা কোনো সিদ্ধান্ত যদি দিতে পারেন বা কোনো ধারণা যদি দিতে পারেন। আচ্ছা গুরুজি, সর্বশেষ যা কিছু আমার ভুল আমি মাথা মতন করতেছি না না আপনার এটা সামনে, আমি আমার এই আরে শুনুন, চলতে গেলে এটা ভুল হবেই, চলতে গেলে চলার পথে ভুল হবে, ওগুলো সব এটা আমরা ঠিক হয়ে যাবে একসময়। নিজেদের মধ্যে সব আমরা ঠিক করে নেব। শুভ সন্ধ্যা স্যার, আমি একটু সিলেবাস নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ বলেন। এখানে আমাদের এই কোর্সে মোটামুটি 2 থেকে 3 ধরনের শিক্ষার্থী এবং শিক্ষকগণ আছেন। 2 থেকে 3 ধরনের ভিতরে কিছু কিছু আছে যারা প্র্যাকটিস করেন বাট শিক্ষার্থী হিসেবে আছেন। আবার আমার মতো কিছু আছেন যে যারা মোটেও প্র্যাকটিস করেন না, কিন্তু জানার জন্য চেষ্টা করেন, যেটা বাস্তব ভিত্তিক সমস্যার সৃষ্টি হয়। আর যারা প্রফেশনাল আছেন, যারা প্রফেশনের ভিতরে অবশ্যই আছেন, তারা কিছু রিপিটেড জিনিস দেখতে পান। সেই জিনিসগুলো আমাদের সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত করা, স্যাররা পড়ান, কিন্তু বাস্তব প্রবলেমগুলো একটু ভিন্ন রকমের হয়। যেমন আমি এই গত 2-3 বছরে কিছু জিনিস লক্ষ্য করেছি। বিবাহ সমস্যা, চাকরির সমস্যা, চাকরি পাবো কি পাবো না, ছেলে কি হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার না শিক্ষক, এগুলো নিয়ে কথা বলে। ছেলে কি বিদেশে যাবে, যা হলে গেলে সে টিকতে পারবে কিনা। এবং আহ, অনেকেরই জন্ম তারিখ নেই, তাই সেখানে নষ্ট কুষ্টি উদ্ধার, এটা আমি স্যারের কাছে এটা শব্দটা শুনেছি। এটা আমি একটু স্যারকে অনুরোধ রাখবো যে এটা আমাদের কোর্সের ভিতরে ইনক্লুড করার জন্য। এবং এই যে কয়েকটা প্রবলেমের কথা বললাম, এগুলো খুব রিপিটিটিভ প্রবলেম, এবং সিলেবাসের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আপনার মোটামুটি কোর্সের ভিতরে থাকতেই হবে, এটা নিয়ে কোনো বিষয় নেই। কিন্তু কিছু কিছু পেশা বা কিছু কিছু জ্যোতিষ, আমি মনে করি যে পার্টিকুলার 1-2টা সাবজেক্টে সে মাস্টার হোক, সে যেটা বলবে, সে যেটা রিসার্চ করবে, সেটা অবশ্যই হইতে হবে। আরেকটা হলো ট্রিটমেন্ট দেওয়ার জন্য যখন রত্ন সিলেকশন করেন, সেটা কি কি বিষয়। স্যারের যেমন কয়েকটা ক্লাস, মানে যখন আমাদের ব্যাচেরও ক্লাস শুরু হয়েছিল, প্রথমে স্যারে কিছু ক্লাস নিয়েছিলেন, সেগুলো আমার মনকে খুব দাগ কেটেছে। আমি চাইলে স্যারের ওই ক্লাসগুলো ধরে ধরে বলতে পারি যে কি কি জিনিস স্যার শিখিয়েছিলেন, চমৎকার রকমের জিনিস, এবং যেগুলো খুব গণিত ভিত্তিক জ্যোতিষবিদ্যা বলে আমি এটাকে আখ্যা দিতে পারি, মানে পরিষ্কার বিবেচনা করা সম্ভব। তো এই বিষয়গুলোকে স্যাররা যারা বাস্তবে যারা প্র্যাকটিস করেন, বা শিক্ষার্থীদের ভিতরে যারা প্র্যাকটিস করেন, তারা এই প্রবলেমগুলোকে কিভাবে দেখেন। আমি আমাদের ক্লাসেই স্যারের কাছে একটা জিনিস শেয়ার করেছিলাম। একজন ক্লায়েন্ট এসেছিল আমার কাছে তার বৈবাহিক সমস্যা নিয়ে, আমি দেখে বললাম যে তার বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে যখন স্যারের সাথে শেয়ার করলাম, স্যারে একটা পর্যায়ে কি একটা হিসাব দিয়ে বলল যে আপনি জিজ্ঞেস করেন তো যে তার মায়ের সেকেন্ড বিয়ে ম্যারেজ আছে কিনা, এবং বাস্তবে দেখলাম তাই। তো স্যার যে চট করে মুহূর্তের ভিতরে এই হিসাবটা করলেন, আমি এই তত্ত্বগুলোর পিছনে একটু দৌড়াতে চাই যে স্যার এই তত্ত্বগুলো কিভাবে উদ্ধার করে। তো এই এই জিনিসগুলো স্যার একটু তৃষ্ণা আপনার কাছে।
স্যার মিউট মিউট আপনি mute। স্যার কাছে আপনি মিউট ঐশ্বরিক আছেন? পাওয়ার আছে, ঐশ্বরিক পাওয়ার আছে, যার কোনো পারে ঐশ্বরিক পাওয়ার ছাড়া হয় না। না, ঐশ্বরিকটা পরে বুঝি, আগে ক্যালকুলেশন বুঝি, ঐশ্বরিক পরে। এইটা আমরা গাণিতিক অংশকে সামনে নেওয়ার পরে যখন বলতে পারবো আপনাদের মুখ ফুটিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি মুখ না ফুটিয়ে দিতে পারি তাহলে আপনারা থাকবেন না, এটা আমি জানি। অর্থাৎ ক্লাসের সংখ্যা যে শুধু বাড়াবো, শুধু মতামত নিয়ে বাড়াবো, এইটি এটি হলে হবে না। ক্লাস তো 50টার উপরে বাড়বেই না, কোনো সুযোগ নেই। তো 50টি ক্লাস হবে, তার মধ্য থেকে আমাদের শিখে নিতে হবে। টপিক্সে টাচ দিয়ে প্রয়োজনে একটা টপিক্সকে দুইবারে চলে যেতে হবে, যেগুলো আমরা আগে শিখেছি সেখানে দুটি টপিক্সকে এক ক্লাসে কমপ্লিট করে নিতে হবে। যেদিন সময় থাকবে, যথাসময়ে যেহেতু ক্লাস আরম্ভ হবে, 3 ঘন্টা ক্লাস কম না। আমাকে আনন্দের ভিতর রাখলে আপনাদের স্বপ্ন পূরণের জন্যই তো আমি থাকবো, কেন থাকবো না? এই যে বললেন যে প্রশ্নোত্তরে যে কি ধরনের প্রশ্ন, এই প্রশ্নোত্তর তো প্রত্যেক ক্লাসে 15 মিনিট 20 মিনিট থাকবেই। ওখান থেকে সেই প্রশ্নগুলো প্রত্যেক ক্লাস থেকে বের করে নিতে হবে। এটি হবে, প্রত্যেকটা ক্লাস হবে গবেষণামূলক। যে শুধু পতাকির হিস্ট্রি ক্লাস হচ্ছে, ভাব বিচারে ক্লাস হচ্ছে, আমি তো বললাম আমাদের যে দেব স্যার বললে ভাব বিচার হইলেই শুধু ভাব বিচারে আমার মনে হয় কোনো ক্লাস রাখার প্রয়োজন নেই। ভাব বিচার তো প্রত্যেকটা ধাপে ধাপেই আমরা শিখবো। কালকে আমি যে কথা বললাম যে হাত কিভাবে 9টি গ্রহ ঘোরে, বা হাত কিভাবে আমাদের প্রেজেন্ট করতে হয়, বা হাত দেখে কিভাবে বলা যায় জন্ম তারিখ না থাকলে, এই যে জিনিসটা, এটি ওখানে বরং আমাদের সময় বেশি প্রয়োগ করা উচিত। যে তা না হলে আমরা কি কি দিব? আমাদের তো এখন আর কয় বছর ধরে শিখবো? আমরা চাই না যে এরপরে আর শিখবো, এরপরে যা শিখবো আমরা নিজেরা নিজেরা শিখবো, এরকম মনে করব। যে যতদিন না পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে আর শিক্ষক না হচ্ছে, ভালো শিক্ষক না পাচ্ছি আমরা, ততদিন তো এরপরে আমরা আরেকটা কোর্স চালাতে পারবো না। এটি আমাদের মাথায় রাখতে হবে। তো সেই অনুযায়ী আর আপনারা কতদিন বা এই শিক্ষার মধ্যে থাকবেন? আমি তো চাই না যে এরপরেও আপনারা এই ঝুলে থাকেন বা আরো শিক্ষার জন্য বসে থাকেন। এই কোর্সের মধ্যেই আমি কিন্তু এটি নিয়ে যেতে চাই, যে এমন কোনো দিক বাকি থাকবে না। নষ্ট গোষ্ঠীটা আমার ইসের ভিতরে আছে, আপনাদের সিলেবাসের ভিতরে আছে, কিন্তু একটি ক্লাসে নষ্ট গোষ্ঠী হবে না। ওটা মিনিমাম 5টি ক্লাস লাগবে, তাও নিগুড় ভাবে একেবারে বসে বসে, একেবারে মিনিমাম 4টি 5টা ক্লাস লাগবে। তো সেটি একটি ক্লাস দেওয়ার পরে, একটি ক্লাস রাখা যেতে পারে, রাখার পরে আপনাদের যদি ভালো লাগে যে হ্যাঁ আমরা এটি পারবো, হিসাব যদি করে যেতে পারেন, তাহলে আমরা তখন মনে করব, তাৎক্ষণিক যদি আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে হ্যাঁ আমাদের তাহলে অন্যান্য দিকে কি কি কাটছাট দেওয়া যায়, দিয়ে আমাদের এটি শিখে নেওয়ার দরকার কিনা, তখন আমরা, যেহেতু মাসিক একটা মিটিং আমাদের থাকছে, এবছর আমরা সময় পাচ্ছি, শুক্রবার সন্ধ্যায় মাসে একটা করে আমরা মিটিং 12 মাসে 12টি রেখেছি। এমনকি 12 মাসে 12টি ক্লাসের সুযোগ থাকছে আমাদের পেশাদার জ্যোতিষ নিয়ে। তাহলে আমাদের সময় অনেক রয়েছে, যদি আপনারা আনন্দ দিয়ে নেন বা আমাদের সঙ্গে থেকে নেওয়ার চেষ্টা করেন। যদি মনে করেন যে আহ ধরেন আমাদের জেকে দেব স্যার একটু কষ্ট পেয়েছেন যে ওনাকে ক্লাসের দায়িত্ব দিয়ে যাওয়া হয়েছিল, আপনারা অনেকে মেনে নিতে হয়তো পারেননি, যে উনি মনে হয় প্রাথমিক ব্যাচের স্যার, উচ্চতর ব্যাচের স্যার না, ধরেন স্যার না, আমি দায়িত্ব দিয়ে গেলাম আজকে ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেবকে, বা ধরেন এখানে দায়িত্ব দিয়ে গেলাম সুদীপ্ত সাহাকে, বা ধরেন হয়তো দায়িত্ব দিলাম যে একেবারে জানেই না, ধরেন আমার যেমন হৃদয় নন্দী বাবু জানেন অনেক কিন্তু বলতে পারেন না, ওনাকে বললাম যে আজকের ক্লাসটা আপনি চালিয়ে নেবেন। তাহলে কি করতে হবে? এই যে চলতি দায়িত্ব, মানে চলতি দায়িত্ব 1 ঘন্টা দিয়ে গেলাম বা একদিন দিয়ে গেলাম, ওই দিনে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় থাকা উচিত যে সিলেবাসের 1 থেকে যে পর্যন্ত ক্লাস হয়েছে এর ভিতর কোন কোন জায়গা আমরা বুঝিনি, এইগুলো প্রথম আগে নেওয়ার দরকার। এর ভিতরতে আর নতুন কি নেওয়া যায় সেটি আগে আমাদের নেওয়ার দরকার, যে নতুন উনি কিছু জানেন কিনা। দরকার তো না, একটি একটি টপিকস নেওয়ার তো দরকার না, ওর ভিতর থেকে কত জিনিস রয়েছে। একটি ক্লাস একবার নেওয়ার পরে ওই ক্লাসটি আর একবার যখন নেওয়া হবে, তখন হাউস যদি আনন্দ দেয়, তাহলে ওখান থেকে আরো কত কি বেরোতে পারে এটা ভাবা যায়। আবার একটি ক্লাস এক স্যারের নেওয়া যখন 5 স্যারের কাছ থেকে নেওয়া যাবে, তখন ওই ক্লাসটিতে কত কি পাওয়া যাবে এটা আপনার অনুধাবন করে দেখেছেন? আমাকে পরিবেশ, ভিন্ন পরিবেশ দিয়ে দেখেন যে আপনারা কি পান, একটু দেখেন, টেস্ট করে দেখতে পারেন যে সম ক্লাস যেগুলো রয়েছে, প্রাথমিক ব্যাচে কি রয়েছে, সেই ক্লাস উচ্চতর ব্যাচে কি হচ্ছে, দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওই ভিডিওগুলো দেখে আসেন,
তাহলে স্যার অনুধাবন করবে। আমাকে একটু কথা বলার অনুমতি দিতে হবে অবশ্যই স্যার। তো বলবেন, অবশ্যই বলবেন, বলেন। আমাদের আচ্ছা, কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ক্লাস আজকে সেটা স্যার আমার কিন্তু শেষ হয় নাই, আমি স্বপনদার পরে আরো হ্যাঁ কিছু হ্যাঁ, না বলবো। না না না। আগে ঠিক আবুল আছে, হোসেন আবুল সাহেবের হোসেন সাহেব, বক্তব্য শেষ হোক। আবুল সাহেব শেষ করেন, তাহলে আবুল হোসেন হুম। সাহেব বলেন। আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আসলে হচ্ছে, ক্লাস স্যার থেকে এটা স্যার যে কিন্তু খুব কথাটা বেশি ভালো বলছেন, প্রয়োজন। হ্যাঁ বলেন, আমি 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 আপনার একটু সবার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে স্যার যে বলেন। কথাটি বলছেন, আমরা যদি ব্যাচের পর ব্যাচ শুধু শিক্ষার্থীর খাতায় নামই লেখাই, স্যার কিন্তু এটা চায় না। বাট স্যারে এমন বুলেট মার্কেটে দিতে চায় যা টোক্কা দিলে টস টস করবে। আমরা কিন্তু টস টস করার প্লেয়ার হই নাই। তারপরে যারা প্র্যাকটিস করেন, আমি নির্দ্বিধায় বলতেছি, আমি ভাই প্র্যাকটিস করি না, কিন্তু আপনাদের রিয়েল প্রবলেম, আমরা একটা আলাদা গ্রুপ করি, শেয়ার করেন, আমি কনসালটেন্সি করার চেষ্টা করব সঠিকভাবে। কিন্তু আমি আপনার কাস্টমারও টানবো না, কাস্টমারও নিয়ে যাব না। আমি প্র্যাকটিস করি না, আমি প্র্যাকটিস কবে করব এটা সৃষ্টিকর্তাই জানে। আমাকে যেমন কিশোরী মোহনের সাথে আমার ওয়েবটা মিল খায়, তার কারণ উনি যেটা প্রবলেম সে পায়, প্রবলেমটাকে কি বলবে কি করে, আমিও শেয়ার করি, ওনাকেও শেয়ার করি। তো আমি চাচ্ছি স্যারের কাছ থেকে এই জিনিসটা স্যারের আনন্দ দিয়ে দেখেন, গতকালকে প্রাথমিক ব্যাচে যে ক্লাস নিয়েছে স্যারে, এই ক্লাস আমাদের 10 দিনেও আমরা পাইনি। আপনারা যারা আমার আগে থেকে স্যারের সাথে আছেন তারা চিন্তা করে দেখেন। তাহলে এই জিনিসটা তো এই মানুষটার কাছ থেকে নিতে হবে। আর এই যে সবাই বলেন গুরুমুখী বিদ্যা, গুরুমুখী বিদ্যা, আরে গুরুর কাছ থেকে আদায় করতে হইবে। পা ধরিয়ে পড়িয়ে থাকলে আর ওই সালাম দিয়ে ভরাই ফেলাইলে পাইবেন না, পাইবেন না। এই খেলাটাই হলো সুন্দর আধ্যাত্মিক কথা খেলা। বলেছেন, এইটাই যে আদায় করে নিতে হবে। ওকে, আমাদের ক্লাস অল্প হয়েছে, কিন্তু অল্প হলেও প্রত্যেকের ব্রেনে আর পড়ার জন্য বসে থাকতে হবে না। আমি তো বলেছি যে বই পড়েন না, যার যার মতো বানান, এই যে যার যার মতো তৈরি করেন, প্রত্যেকে প্রত্যেকে লিখুন। এটাই হচ্ছে মনে হয় আপনি নতুন ধরেছেন, এমন কিছু নতুন হয়নি, কিন্তু এটা এমন কিছু না, আমাদের মনে রাখার কৌশল। বলেন আবুল হোসেন সাহেব, আপনার বক্তব্য শেষ হোক। তো এই এই জায়গাগুলোতে যেমন আমি দেখেন, বাংলাদেশে বিবাহ সমস্যা এখন একটা জটিল সমস্যা। এমন কোনো ফ্যামিলি পাবেন না যেখানে এইজড ছেলে আছে, এইজড মেয়ে আছে, বিবাহ হচ্ছে না। কেন? ইমাজিন, এই এই পেইনটা একটা বাবা মার জন্য, ওই মেয়েটার জন্য বা ছেলেটার জন্য কত বড় পেইন। আপনি কিসের জ্যোতিষ হয়েছেন যে এই জিনিস সমাধান করতে পারেন না? তাইলে এই প্রবলেমগুলো নিয়ে আমরা রিসার্চ করি। আমরা শুধু বড় বড় ডিগ্রি সার্টিফিকেট এর পিছনে না ঢুইকা একটা দুইটা শেখেন। আমি যে 4-5টার কথা বললাম, এই 4-5টা শেখেন, মাসে আপনি 1 লাখ টাকা আয় করবেন, আমি লিখে দিতে পারি। আমি এখনো ওই পরিমাণ প্র্যাকটিস করি না, কিন্তু আমি যে কটা প্রেডিকশন করছি, এভরিথিং ইজ কারেক্ট। এবং মানুষ সেটা এখন আমাকে চায় যে আমি প্র্যাকটিসে চলে আসি, কিন্তু আমার ওই চলে আসাটার চাইতো আমি নিজের কনফিডেন্ট লেভেলটাকে ওই পর্যায়ে নিতে চাই যে যেখানে আমি আরো ব্যাপকভাবে কিছু করতে পারবো। তো আমি সবার সাথেই এই শেয়ারিংটা চাই। অল্প কয়েকটা জিনিস সঠিকভাবে শেখেন, তত্ত্বের ভিতরে যান। ওই যে ট্রিটমেন্ট খালি আংটি 10টা 5টা দিয়ে ভরিয়ে বলার, স্যারে যেমন একটা ক্লাসে বলছে যে কিভাবে স্টোনের হারাহারি করে কাটাইয়া স্যারে একটা নিয়ে আসে বা দুইটায় নিয়ে আসে, সেই ব্যাখ্যাগুলোর ভিতরে যাই, সেই ব্যাখ্যাগুলো শিখি। এইটা প্রফেশনাল একটা কোর্স। স্যারের ভিতরে বহুত জিনিস আছে ভাই, আমি আপনাদের তুলনায় আমি কিছুই জানি, কিছুই প্র্যাকটিস করিনি, কিন্তু বহুত জিনিস আছে। রত্ন ভান্ডার, আপনারা রত্ন খুঁজেন, রত্ন আপনার সামনে বসা, শুধু নিতে শিখেন, না তেলাইয়া সঠিকভাবে স্যারের ভিতরে প্রশ্নটা করেন, দেখবেন দেয় কিভাবে। আমি তো ওনার প্রত্যেকটা ক্লাস আমার নোট করা। আমি এখন পুরনো মানে ভিডিও দেখতেছি, পুরনো ক্লাস দেখি আমি, কারণ ওর ভিতরে তত্ত্ব দিছে, তখন আমি খেয়াল করি নাই বা ক্লাসের ভিতরে গাফেলতি ছিল। এখন এগুলোকে খুঁজে বেড়াই যে ক্যানমে নিচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, সিলেবাস বেশি বড় না করিয়া এইটার ভিতরে গুরুত্বটা নিয়ে আসি, আর স্যারের সাথে আনন্দ শেয়ার করি। এই মানুষ পয়সা দিয়ে কিনতে পারবেন না ভাই, এটা নিশ্চিত থাকেন, আর তেল দিয়েও কিনতে পারবেন না। আমি আমার বক্তব্য শেষ করছি। স্বপন দা, আপনি বলেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ইঞ্জিনিয়ার আবুল হোসেন স্যার। আমি স্যারকে আপনার উদ্দেশ্য করে বলছি যে স্যারের একটা কথা আমি মানতে পারছি না, সেটা হচ্ছে যে যে ভালো শিক্ষক যতক্ষণ না পাই, এখানে খারাপ শিক্ষক কে আছে, 1 নাম্বার। আর 2য় নাম্বার হচ্ছে যে যে আমি যদি স্পষ্ট ভাষায় বলি, স্যার, জয়ন্ত স্যার, নীরজ স্যার, কিটু স্যার না থাকলে এই আমাদের ভিতরে কে ক্লাসটা চালিয়ে নিতে পারবে?
আমি এটা সবার কাছ থেকে জানতে চাই। আর জয়ন্ত স্যারের থেকে যদি বেশি কেউ জেনে থাকে, হয়তো কেউ মনে কষ্ট হতে পারে, তাহলে তাকে আপনার ক্লাস করার সুযোগ দেওয়া হবে। জয়ন্ত স্যার নীরজ স্যার থেকে যদি বেশি কেউ জানার থাকে আমাদের মধ্যে, যে জয়ন্ত স্যারের ক্লাস করবো না, আমি একেবারে স্পষ্ট ভাষায় বলছি, জয়ন্ত স্যারের ক্লাস করবো না, জয়ন্ত স্যার থেকে আমি বেশি জানি, তাহলে জয়ন্ত স্যারের জায়গায় ওই স্টুডেন্ট বলেন, টিচার বলেন, ওনাকে নিয়োগ দেওয়া হবে। আর এই যে ভালো শিক্ষক না পাই, ভালো শিক্ষক আমাদের দরকার নেই। এই যে এই 4 জন আছেন, আপনি আছেন, আপনি অসুস্থ হলেন, জয়ন্ত স্যার অসুস্থ হলো, নীরজ স্যার অসুস্থ হলো, চিন্টু স্যার অসুস্থ হলো, এই যে এখন আপনার 30 জন হলো, 30 জনের মধ্যে এই 4 জনের তো নাম নাই। এই 30 জনকে কে পরিচালনা করবে, বা কে কথা বলতে পারবে কিনা, বা কেউ ক্লাসটা চালিয়ে নিতে পারবে কিনা, এরকম কি অভিজ্ঞতা 30 জনের মধ্যে কারো কাছে আছে 3 ঘন্টা? তপন স্যার, মাননীয় হ্যাঁ প্রেসিডেন্ট স্যার। স্যার, আমি হ্যাঁ স্যার, বলেন। আমি বুঝতে পারতেছি এই বিষয় নিয়ে, জয়ন্ত স্যারও নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই বিষয় নিয়ে আর আলোচনা দীর্ঘায়িত করার দরকার নাই। আমি এখানে শেষ করছি স্যার। হ্যাঁ, কারণটা হচ্ছে আমি এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করছেন, দেখেন অ্যাস্ট্রোলজি কেন প্রয়োজন, অ্যাস্ট্রোলজি কেন প্রয়োজন, কেন আজকে আমরা জয়ন্ত স্যারকে নিয়ে তো আলোচনা করতেছি, জয়ন্ত স্যার কেন বারবার আলোচনায় চলে আসতেছেন, উনাকে জানতে হবে, উনি জানেন ওনার কোন ভাব অ্যাক্টিভ আছে এখন, সেটা উনি জানেন যে উনার কোন ভাবটা অ্যাক্টিভ আছে, ওই ভাবে উনাকে সামাজিক আলোচনা নিয়ে আসতেছে। তো এইভাবে সবাইকে সবাই বুঝতে হবে যে আমার এখন এইভাবেই যে জয়ন্ত স্যার দশান্তর্দশার প্রতি খেয়াল করছেন, ইয়ে করছেন, মানে আমার কোন ভাব অ্যাক্টিভ চলতেছে, আমি এখন কোন পর্যায়ে থাকবো, আমাকে নিয়ে কোথায় কি আলোচনা হবে, আদৌ আলোচনা হবে কিনা, নাকি আমি পর্দার অন্তরালে থাকবো, এইগুলো কিন্তু দশা অন্তর্দশা নিয়ে আসে। এই জন্যই অ্যাস্ট্রোলজিতে খেলাটা কিন্তু এই জায়গাতেই। তো যাই হোক, যা কিছু হয়েছে, আমি সবার পক্ষ থেকে জয়ন্ত স্যার এবং আমাদের যারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রিয় অ্যাস্ট্রোলজার বৃন্দ, সবার প্রতি আমি বিনম্রভাবে অনুরোধ জানাই এই বিষয়টা আমরা আগামীতে উত্থাপিত করব না। জয়ন্ত স্যার আমাদের একজন সম্মানীয় সিনিয়র শিক্ষক, আর সবাই এখানে সবাই মোটামুটি মোটামুটি যার যার আঙ্গিকে, কেউ প্রাইমারি স্কুলে পড়াইতে পারবে, কেউ হাই স্কুলে পড়াইতে পারবে, আর কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াইতে পারবে। সবার লেভেলটা না, আমি কিন্তু বলি যে গুরুজি আপনি কিন্তু এই লেভেলে শিক্ষা দেওয়ার লোক না, আপনি হচ্ছেন ভার্সিটিতে শিক্ষা দেওয়ার লোক। আপনার শিক্ষাটা হচ্ছে ভার্সিটি লেভেলের শিক্ষা, আপনার স্টুডেন্টটা হবে ভার্সিটি লেভেলের স্টুডেন্ট। তো আমরা যারা আছি, আমরা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, শিক্ষা নিচ্ছি ভার্সিটি লেভেলের শিক্ষকের কাছ থেকে, যার কারণে হ্যাঁ আমরা অনেকটাই নিতে পারি না। তো আমাদের এই উচ্চতর ব্যাচ শুধু উচ্চতর ব্যাচ না, আমাদের সংগঠনে কিন্তু একেবারে প্রাণ ভ্রমণ এই জায়গায়, এটা আপনাদের সবাইকে বুঝে নিতে হবে। আমাদের সংগঠনের প্রাণ ভ্রমণ এই জায়গায়, এইটা বেচের মনে করেন যে এই বেচের আলোকেও একটা সাংগঠনিক কার্যক্রম এখান থেকেই চলবে, সাংগঠনিক আলোচনা এখানেই হবে। যেটা প্রাইমারি বেসে আমরা কখনোই করব না, আমরা করলে এখানেই করব, প্রাইমারি বেসে করব না, এখানেই করব, এখান থেকেই সিদ্ধান্তগুলো আসবে। এই বিষয়টা সবাইকে মাথায় নিয়ে নিতে হবে, যেহেতু আমরা একটা সংগঠনের ছায়াতলে এসে গেছি। আর তার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের গর্ভজাত সন্তান হচ্ছে বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি। আর আপনারা প্রথম উচ্চতর ব্যাচের ধারাবাহিক শিক্ষার্থী, প্রথম ব্যাচ, কিন্তু প্রথম সাংগঠনিক সদস্য। তো ওই সাংগঠনিক বিষয়গুলো কিছু আমাদের আলোচনায় থাকা দরকার। আজকে উদ্বোধনী ক্লাস, আমি গুরুদের কাছে আলোচনা অনুরোধ করছি যে স্যার আমাদের কিছু সাংগঠনিক আলোচনার দরকার, কারণ আমরা আগামীতে সম্মেলন আছে, প্রবন্ধ প্রতিযোগিতা আছে, আমাদের মান্থলি একটা মিটিং আছে, সে কে কিভাবে কোঅপারেট করবে, আমরা সবকিছু ঠিকঠাক ভাবে চালিয়ে নিতে পারবো কিনা। কারণ এখান থেকে যদি আমরা আমাদের বেস থেকে ঠিক না করি, আমরা আগামীতে তো সামনে হোঁচট খাইতে পারি। তো এই বিষয়ে আমি সাংগঠনিক একটু আলোচনা করতেছি। আমাদের আজীবন সদস্য যদি না হইতে পারেন, বা স্যার ফাঁকে আজীবন, একটু কি কথা বলে নেবো, আপনার হ্যাঁ ফাঁকে হ্যাঁ একটু স্যার, কথা বলে নেবো, হ্যাঁ স্যার, বলে হ্যাঁ স্যার, যেতে হ্যাঁ পারি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যেমন ধরুন এই সাবদের ব্যাপার নিয়ে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার যে কথা বললেন,
আমি কিন্তু এই কথাটা বলে গেছি যে ধরেন আজকে আমি ক্লাসের দায়িত্ব একজনকে দিলাম, আমি ম্যাক্সিমাম ক্লাসে থাকার চেষ্টা করব। তো ধরেন একদিন নেই, 50টা ক্লাস তো আমার পূর্ণ করতেই হবে বছরে। তাহলে সেই ক্লাসে আপনাদের কিভাবে আদায় করে নিতে হবে সেটি আপনাদের জানতে হবে। এখন সেটি আমি জয়ন্ত স্যারকে দিলে জয়ন্ত স্যার নেবেন, স্বপন স্যারকে দিলে স্বপন স্যার নেবেন, নীরজ স্যারকে দিলে নীরজ স্যার নেবেন, বা টিটু দাস স্যারকে দিলে টিটু দাস স্যার নেবেন। আবার এখান থেকেও আমাদের আহ, বিশেষ করে এই ব্যাচ থেকে আমরা যেহেতু প্রতিষ্ঠানে কখনো শিক্ষক নিয়োগ বাইরের থেকে দেব না, এটা আমরা বলেছি। তারপরে হচ্ছে আমরা বাইরের থেকে শিক্ষার্থী নিব না, এমনকি প্রাথমিক ব্যাচ না করে এই ব্যাচে আসতে পারবে না, সাংগঠনিক ভাবেও কিন্তু পেশার পরিচয় না দিয়ে সে আসতে পারবে না। এই সকল কিছু ক্রাইটেরিয়া কিন্তু আমাদের রয়েছে। তো সেই অনুযায়ী আমরা যদি দুই একটা দায়িত্ব দেই, তাহলে সেই দায়িত্বের সময় কেন আমরা মেনে নিতে মানসিক প্রস্তুত থাকবো না? যদি না থাকি, তাহলে আমরা কিভাবে একতাবদ্ধ হয়ে সামনের দিকে আগাবো? এটি কিন্তু বুঝতে হবে। যেটা সব আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার যেটা বলেছেন, যে হ্যাঁ, শরীর আছে, আমাদের শরীর কষ্ট হবে, মন আছে, মনোকষ্ট থাকবে। যেদিন আমার মনোকষ্ট থাকবে সেদিন ক্লাস দেখবেন যে হ্যাঁ আনন্দ হবে না, আসলে ক্লাস সেরকম হবে না। যেদিন আমাদের শুরু করতে দেরি হয়, সেদিন দেখেছি আমরা ক্লাসে কিন্তু সেই টপিক শেষ করতে পারি না। এমনকি মন ভালো লাগে না, উপস্থিতি কম থাকলে ভালো লাগে না। যার জন্য আমরা কিন্তু বাছাই করে, দেখুন আপনাদের কষ্ট হয়েছে হয়তো, যে আপনাদের বলেছি 3 মাসের বেতন সবাইকে অগ্রিম দিতে হবে। অনেকে কত কষ্ট করে ধার করে, এমনকি সুদে টাকা এনেও দিয়েছেন, এমন লোকও কিন্তু এর ভিতর আছেন। তো এনে তারপরে দিয়েছেন, সেই টাকা দিয়ে শিক্ষা নেবেন। সেই শিক্ষায় যদি হ্যাঁ, আমরা বাস্তব জীবনে কাজে লাগানোর মতো শিক্ষা না নিতে পারি, তাহলে এটি আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য যে ব্যর্থতা, এই ব্যর্থতার বোঝা তো আমি নিতে পারবো না। তো এই ব্যর্থতার বোঝা আমার মাথা থেকে নামাতেই হবে। সেই নামানোর জন্য প্রস্তুতি। সিলেবাস হচ্ছে একটি রূপরেখা শুধু। তো মিউট করুন একটু। সিলেবাস একটি আহ, মাত্র রূপরেখা। আমাদের এর ভিতর যে জিনিসগুলো রয়েছে, আমরা যে জিনিসগুলো আমাদের নীরজ স্যার বললেন যে আমাদের আলোচনা করার দরকার, অবশ্যই আলোচনায় আসবো নীরজ স্যারের আলোচনা করার পরে। তো এই শিক্ষকের ব্যাপারে বিশেষ করে আমাদের ভিতর যদি দ্বিমত থাকে যে আমি কাউকে দায়িত্ব দিয়ে গেলে সেটি হয়তো কম হবে, মনে হয় ওই ক্লাস কম হবে, স্যার এই ক্লাস থাকছে না, তাহলে আর এই ক্লাসে উপস্থিত হব কেন? উপস্থিতি কিন্তু ওই স্যারকে আরো ভালো করতে সহযোগিতা করে। যে আপনাদের উপস্থিতি, আপনাদের প্রশ্ন প্রশ্ন যদি সেই গঠনমূলক হয়, তাহলে কিন্তু আদায় করে নেওয়া ওই স্যারের কাছ থেকেও সম্ভব। এমনকি এখান থেকে তো সবাই পেশাদার জ্যোতিষ, বা সবাই জ্যোতিষ স্বীকৃতি, এখন তো সবাই জ্যোতিষ। এখানে তো আমাদের নাম বললে সবার আগে অ্যাস্ট্রোলজার নাম আমাদের বলতেই হবে এখন থেকে। তাহলে অ্যাস্ট্রোলজার নাম যেহেতু বলতে হচ্ছে, তাহলে আপনার অ্যাস্ট্রোলজার, একজন অ্যাস্ট্রোলজারের কাছেই তো মানুষ, এটি যেহেতু গুরুমুখী বিদ্যা, তো অ্যাস্ট্রোলজারের কাছেই তো মানুষ যায় শিক্ষা নিতে, বা তার কাছে সাজেশন নিতে। সেই সাজেশনটাও যদি উনি দেন, সেটিও যদি আমরা গ্রহণ করি, এটি অনেক অনেক, এই জ্যোতিষশাস্ত্র এর এর রূপরেখা আসলে করে সিলেবাস করে সমাপ্ত করা যাবে না। কারণ আপনারা দেখেছেন যে বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠানে ওই এক একটি সাবজেক্টের নিয়ে একটি একটি কোর্স থাকে। তো আমাদের সেটি কিন্তু আমরা সেইভাবে করছি না। করলে কি হবে, তাতে আপনাদের 5টি কোর্স 5 বছর চলে যাবে। তো আমরা এই 5 বছরকে 1 বছরে আনছি। তাহলে আপনাদের ইচ্ছা কি থাকতে হবে? আপনাদের বেশি করে আরো শেখার জন্য ঘরে বসে প্র্যাকটিস করতে হবে। তো প্রত্যেক ক্লাসে হোমওয়ার্ক থাকবে। এমন তো হতে পারে যে আমি পরপর 3টি ক্লাস নিয়ে হয়তো একবার আমি ধরেন দেশের বাইরে যাচ্ছি, তাহলে ওই যে হোমওয়ার্ক গুলো আপনারা করেছেন, এটিও যদি একসঙ্গে মিলিত করেন, এটি যে কত বড় ক্লাস, এটা বলে বোঝানো যাবে না। এটি আমার পাশে যদি কেউ এসে কখনো বসেন, তাহলে অনুধাবন করতে পারবেন। যে আমি যদি বলি যে ঠিক আছে আপনারা এই 5টা ক্লাস করেছেন, সবাই মিলে একদিন একটু এক জায়গায় হই, ঠিক আছে আপনার 5টা ক্লাসের নোট নিয়ে এক জায়গায় হই, ধরেন আমরা এই জুমে এক জায়গায় হই। এইবার ওই ক্লাসের যে উত্তরগুলো দিব, আপনারা যার যার মতো নোট করেছেন, যে উত্তরটা দেওয়া হবে, ওই ক্লাসের মতো শিক্ষা কিন্তু আর কোনো ক্লাসে আপনারা পাবেন, কোনোদিন পাবেন না। এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সেই উত্তর যেখান থেকেই নেন না কেন, মানে দেখা যাচ্ছে আপনারা প্রত্যেকে অ্যাস্ট্রোলজার, সেই অ্যাস্ট্রোলজারের ধারাবাহিকতায় যদি আপনাদের ভিতর থেকে উত্তরটা আসে, তাহলেও কিন্তু ওটি সেরা ক্লাস বলে গণ্য হবে। যেমন আমাদের জিএল মন্ডল স্যার শারদীয় শারদায় জ্যোতিষে পারদর্শী এবং খুলনা বিভাগীয় শাখার প্রস্তাবিত সভাপতি। তো দেখা যাচ্ছে উনি যোগদান করেছেন, উনি জুমে যোগদান করতে পারেন না, জুম নতুন খুলেছেন, অথচ পারেন না, উনি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারেন, ফেসবুকে আপলোড দিতে পারেন, ভিডিও রেন্ডিং করতে পারেন, ভিডিও কাটতে পারেন। এগুলো সব নিজে, উনি কখনো কোনো লোক নিয়োগ করে এটি করিনি। তো এই বয়সে আবার পঞ্চাঙ্গে ওনার যে ধারণা, সেই পঞ্চাঙ্গের ধারণা যদি আমরা নিতে পারি, ধরেন একটি ক্লাসে ওনাকেই শুধু মাথায় তোলা হলো যে পঞ্জিকা বুঝবো,
তাহলে আপনারা যা বুঝতে পারবেন। তাহলে এটি স্যার না, কিন্তু উপস্থিত মাত্রায় ক্লাসটি চালিয়ে নেওয়া। তাহলে চালিয়ে নিলে কিন্তু যে অংশটা শিখবেন ওই অংশটা ভীষণ। আপনারা ওই যে বলছেন যে তন্ত্রমন্ত্র শিখবো, আচ্ছা তন্ত্রমন্ত্র শিখতে গেলে তন্ত্র কি মন্ত্র কি এটি যদি জানতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, করণীয় কি? এই করণীয় অংশ আগে যদি আমরা আগে একটু শিখে নিই কারো কাছ থেকে, তাহলে আমরা কাকে বেছে নেব এর ভিতর থেকে? আমি তখন যদি বলি যে এই তন্ত্রমন্ত্রের ব্যাপারে জিএল মন্ডল স্যার আপনি একটু আমাদেরকে শুরু করায় দেন, আমরা নতুন, আমিও আপনাদের গ্যালারির ভিতর ঢুকে গেলাম, ধরেন আপনাদের গ্যালারির ভিতর ঢুকে যে আমিও শিক্ষার্থী, তাহলে ওই ধারণাটা ওই দিন ওনার কাছ থেকে নিলাম। নেওয়ার পরে এবার তাহলে স্যারের কাছে কি ধরনের প্রশ্ন করা যাবে, যে কি ধরনের বিষয় নিয়ে আমরা তন্ত্রমন্ত্র আগাতে পারবো, সেটি কিন্তু আপনারা গুছিয়ে নিতে পারবেন নিজেদেরকে। আবার ক্লাসের ধারাবাহিকতা না থাকলে, যদি একটি ক্লাস বন্ধ থাকে, ওই ক্লাসটা বন্ধ থাকলেও ম্যাক্সিমাম বন্ধ থাকলেও আমরা কভার করব, অবশ্যই কভার করতে পারবো। তখন কিন্তু আপনাদের এই ধারাবাহিকতা হারিয়ে যাবে। আমি কিন্তু উপস্থিতির হার, দেখুন গত বছরও আপনারা যদি প্রমাণ চান তা প্রমাণ এখনই দিয়ে দিতে পারি। গত বছরের প্রাথমিক ব্যাচে আমাদের নিয়মিত হাজিরা নেওয়া হয়েছে। দেখেন আমাদের, আপনারা জানেন না যে কে আপনাদের হাজিরা নিয়েছে, অথচ কোন ক্লাসে কতজন উপস্থিতি ছিলেন সেটি কিন্তু আমাদের কাছে রয়েছে। দেখেন উন্মুক্ত করে দিই, হৃদয়ানন্দ বাবু আপনার খাতাটা একটু উঁচু করে দেখায় দেন সবাইকে কোন ক্লাসে কতজন উপস্থিতি হয়েছে। কেউ জানতেন কিনা যে আপনাদের এই যারা আছেন, যেমন বিপ্লব কে মন্ডল, ঝুমা চৌধুরী, প্রদীপ্ত প্রাপন মন্ডল, ওই প্রদীপ্ত প্রাপন বালা, সুকান্ত কুমার সরকার, দুর্বা চক্রবর্তী, বা এই যে বিষ্ণু মহন্ত বাবু, প্রকাশ রায়, তারপরে হচ্ছে এই যারা আছেন ওই ব্যাচে, মানে এই সুদীপ্ত সাহা, এনরা যারা আছেন, পিয়াস দে, তো আপনারা কি জানেন আপনারা কোন ক্লাসে আসছেন আর কোন ক্লাসে আসেননি? আপনারা জানেন? কে আপনাদের পাশে লেগেছিল আমাকে হাজিরা দেওয়ার জন্য? প্রতিদিন আমাকে গ্রুপে সেটি আপলোড, মানে আমাকে হোয়াটসঅ্যাপে প্রত্যেকদিন আপলোড দিতেন, মানে আমাকে সিগন্যাল দিতেন যে আজকে এই এই উপস্থিতি। সে কে দিত? আমি কাকে লাগিয়ে রেখেছি জানতেন আপনারা? এবারও কিন্তু প্রাথমিক ব্যাচে অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে। আপনাদের ব্যাচে ওই যে দেখেন, দেখেন একেবারে প্রত্যেক ক্লাস অনুযায়ী 60টা ক্লাসের উপস্থিতি কিন্তু ওনার কাছে আছে।